প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। উই ওয়ান্ট জাস্টিস। আজ এই কথাটা দিয়ে আমাদের এপিসোডটা শুরু করছি। আজ ঘটনা তো শোনাবো, কিন্তু তার আগে যেটা সব থেকে জরুরি সেটা হলো আরজি কর হসপিটালে যে জঘন্যতম ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ জানানো। আমাদের এই ছোট পরিবারে যতজন মানুষ আমাদের ঘটনাটা শুনেন তাদের সকলকে বলবো আপনারাও প্রতিবাদ করুন, কারণ সব শেষের লড়াইটা আমাদের মা বোনেদের জন্য। আমরা চাই আসল দোষীরা শাস্তি পাক, এতটাই। নমস্কার, সকলকে স্বাগত আনছি প্রেতচক্রের 115 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ সোমবার বিকাল 6:30টায় তোমাদের জন্য কিছু সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা রেখেছি। প্রথমে 3 বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা, আর দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা সম্পর্কে আজ কিছু বলবো না। তোমরা পুরো এপিসোডটা শুনে দেখো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর যদি আমাদের এই ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কারণ লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। নমস্কার দাদা, আমার নাম সৌভিক দাস। আমি তোমার প্রেতচক্র পরিবারের একজন সদস্য। তোমার চ্যানেলের ঘটনাগুলো আগেই শুনেছি, তাই অনেক দিন ধরে ভাবছি আমাদের 3 বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা তোমার কাছে লিখে পাঠাবো। আমি ঠিকমতো গুছিয়ে লিখতে পারি না, আশা করব তুমি গুছিয়ে পড়ে শোনাবে। 3 বন্ধুর সাথে ঘটনাটা ঘটেছে বলছি ঠিকই, কিন্তু আসল ঘটনাটা ফেস করেছিলাম আমি। এবার ঘটনাটা বলছি। আমরা 3 জন বন্ধু ছিলাম। 3 জনেই একসাথে একই স্কুলে পড়তাম। আমার স্পষ্ট মনে আছে তখন আমরা ক্লাস 10-এ পড়ি। আমাদের 3 জনের বাড়িও ছিল একই পাড়াতে। তো আমার একটা বন্ধু ছিল, তার নাম রাজা। রাজাদের বেশ বড় একটা বাগান ছিল। বাগানটা ভুতুড়ে বলে পরিচিত ছিল, কারণ ওই বাগানে নাকি অনেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তখন আমাদের 3 জনেরই বয়স ছিল 15 কি 16 বছর। ওই বয়সে সাধারণভাবে যেটা হয়, আমরা বন্ধুদের মধ্যে একে অপরকে দেখাতে চাই আমরা কতটা সাহসী। আর ওই বয়সের ছেলেরা সাধারণত ভূত প্রেতের ভয় অতটা পায় না। এই রকমই একদিন ভূত প্রসঙ্গের কথা হতে হতে বন্ধুদের মধ্যে তর্ক লেগে যায়। তখন আমি বলি, ধুর, আমি ওসব ভূত পেতে ভয় পাই না। কোথায় যেতে হবে বল, আমি একাই চলে যাব, ওসব আমি ভয় পাই না। তখন রাজা মাঝখান দিয়ে বলে ওঠে, ঠিক আছে, তোর যখন অতই সাহস, তুই মাঝরাতে আমাদের বাগানে যা। গিয়ে বাগানের একদম মাঝখানে দেখবি একটা বড় গাব গাছ আছে, নিচের ডালে দেখবি অনেক গাব হয়ে আছে, সেখান থেকে কয়েকটা গাব ছিঁড়ে আনবি। রাজার এই রকম চ্যালেঞ্জিং কথা শুনে আমিও তৎক্ষণাৎ রাজি হয়ে যাই। বলি, ঠিক আছে, আমি যেতে রাজি আছি, কিন্তু সঙ্গে করে একটা ছোট টর্চ নিয়ে যাব। তো ওরাও রাজি হয়ে যায়, কারণ বাগানে ভূত না থাকুক, সাপখোপ তো থাকতেই পারে, সেই কারণেই এই ব্যবস্থা। তো শেষে ঠিক হলো সামনে শনিবার আমি গভীর রাতে রাজাদের বাগানে যাব। ওই দিন আমরা 3 বন্ধু মিলে ঠিক করলাম শনিবার রাতে আমরা 3 জনেই রাজাদের বাড়িতে থাকব, কারণ ওদের বাড়ি থেকে বাগানটা অনেকটাই কাছে পড়বে। তাই ঠিক করলাম রাতে আমরা ওইখানেই থাকব, সকালে বাড়ি ফিরে যাব। তো আমি শনিবার রাতে ছোট একটা টর্চ হাতে নিয়ে রাজাদের বাগানের দিকে হাঁটতে থাকলাম। বাগানটা একদম পাড়ার শেষে, অলিগলির ভেতর দিয়ে যেতে হয় কাঁচা রাস্তা ধরে। এবার বাগানটার একটু বর্ণনা দেব। বাগানটা অনেক বড়, অনেক বড় বড় গাছ দিয়ে বাগানটা ভরে আছে। গাব গাছটা একদম বাগানের মাঝখানে। গাব গাছটার পরেই একটা ছোট খাল, আর খাল পাড় ঘেঁষে অনেকটা জায়গা জুড়ে অনেক বাঁশঝাড় আর একটা বকুল ফুল গাছও আছে। আমি যতটা জানি ওই গাব গাছটায় অনেকজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাজাদের বাড়ি থেকে বাগানটায় যেতে 7 থেকে 8 মিনিট মতন সময় লাগে।
আমি পায়ে পায়ে বাগানের কাছে এসে দাঁড়ালাম। তারপরে ভেতরে ঢুকলাম। চারদিক নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক আর দূর থেকে দু একটা কুকুরের ডাক শুনতে পাচ্ছি। বাগানটার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। বাগানের চারিদিকে শুকনো পাতা পড়ে আছে। আমি যখন বাগানে ঢুকলাম, পা ফেলা মাত্র শুকনো পাতার মরমর আওয়াজ শুনে আমার যেন ভয় লাগতে শুরু করলো। যতই আমি বলি যে ভয় পাবো না, কিন্তু সামনে যদি এই রকম পরিস্থিতি থাকে তাহলে ভয় পেতে বাধ্য। গুটি গুটি পায়ে আমি যখন গাব গাছের কাছে গিয়ে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। পুরো শরীর যেন একবার কেঁপে উঠল। মিথ্যা বলবো না, তখন কিন্তু বেশ ভয় লাগছিল। তা যাই হোক, আমি একটু তাড়াতাড়ি করে গাব গাছের নিচু ডালগুলোর থেকে কয়েকটা গাব তাড়াতাড়ি পেরে ফেলি। আমার কাছে একটা টর্চ ছিল। গাব পারতে পারতে একটা কান্নার আওয়াজ শুনতে পাই। তখন আমি টর্চটা জেলে এদিক ওদিক মারি, কিন্তু কিছুই দেখতে পাই না। তখন আমার ভয় ভয় লাগছে। কিছুক্ষণ পরে মনে হলো খালের দিক থেকে কান্নার আওয়াজটা ভেসে আসছে। আমি তখনই টর্চের লাইটটা খালের দিকে মারি। যখনই ওই বকুল গাছের ওপর আলোটা ফেলি, দেখি ওই জায়গায় একটা সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য মনে হলো মূর্তিটা যেন খুব রেগে আমার দিকে তাকিয়ে আছে। তারপরেই ওটা গায়েব হয়ে যায়। আমার গাব পাড়া হয়ে গেছে। তাই এই রকম দৃশ্য দেখে আমি ভয়ে রাজার বাড়ির দিকে দৌড় মারি। হাঁফাতে হাঁফাতে যখন রাজার ঘরে গিয়ে ঢুকলাম, তখন রাজা আর একটা বন্ধু দুজনেই জেগে। আমাকে হাঁপাতে হাঁপাতে যখন ঘরে ঢুকতে দেখলো, তখন রাজা আর একজন বন্ধু দুজনে মিলে জিজ্ঞাসা করলো, কিরে, এত হাঁপাচ্ছিস কেন? কিছু হয়েছে? আমি তখন বাগানে ঘটে যাওয়া ঘটনাটা তাদেরকে বললাম এবং হাতের গাবগুলো তাদের দিয়ে দিলাম আর বললাম, আমার এখন খুব ক্লান্ত লাগছে, চল এবার শুয়ে পড়ি। জল খেয়ে তিন বন্ধু মিলে গল্প করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। রাত তখন কটা জানি না, বেশ গভীর হবে হয়তো। হঠাৎ করেই তিনজনেরই একসাথে ঘুম ভেঙে যায়। তারপরেই মনে হলো চালের উপরে কে যেন ধুমধাম করে আওয়াজ করছে। দরজায় এসে কে যেন টোকা মারছে। জানলাগুলো ঝনঝন করে উঠছে। আমরা তিনজনেই প্রচন্ড ভয় পেয়ে যাই। প্রায় সারা রাত এইরকম ঘটনা ঘটছিল। ভোরবেলার দিকে আওয়াজগুলো বন্ধ হয়ে যায়। তারপরে আমরা কিছুটা সময় ঘুমিয়ে নিই। সকালবেলা আমাদের পাড়াতে একজন ঝাড়ফুঁক করত। আমরা তিনজনই তার কাছে যাই এবং তিনি আমাদের ঝাড়িয়ে দেয় আর একটু জল পরিয়ে তিনজনকে খাইয়ে দেয়। এরপর থেকে রাতে কখনো আমরা বাগানে যাওয়ার কথা ভাবিনি। দাদা, এই ছিল আমার সাথে এবং আমার দুই বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে। আর কয়েকদিন ধরে দেখছি তোমার চ্যানেলের রিচ সত্যি খুব কমে গেছে। আমরা তোমার পাশে আছি। তুমি এইভাবে তোমার কণ্ঠে ভৌতিক ঘটনাগুলো শুনিয়ে যাও, প্রেতচক্রকে এগিয়ে নিয়ে যাও। নমস্কার। বাহ, আজকে কিন্তু প্রথমেই আমরা বেশ ভয়ঙ্কর একটা ঘটনা শুনিলাম। তোমাদের কেমন লাগলো ঘটনাগুলো? চটপট আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ফেলো, লাইক করে দাও। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থেকো। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো ঘটনা থাকে, সত্যি ভৌতিক ঘটনা হতে পারে, সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর কাছ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাটা কিন্তু তোমরা দেরি না করে ঝটপট আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, pretchokro23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আর যদি তোমরা চাও তাহলে ভয়েস রেকর্ড করে ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারো। আর একটা কথা সবসময় মনে রাখবে, প্রেতচক্র কোনো কালো জাদু, অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে সাপোর্ট করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদেরকে ঘটনাগুলো পড়ে শোনানো। তাই আশা করবো তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলো শুনবে। চলো, আরো একটা ঘটনা আছে, সেটা শুনে নেওয়া যাক। আমি সৌমিত্র মাঝি, বাঁশবেড়িয়া থেকে। তুমি কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার ভালোবাসা নেবে। তোমার প্রেতচক্র চ্যানেলের কয়েকটা ঘটনা আমি শুনেছি, বেশ ভালো লেগেছে। তাই আজ আমি আমার সাথে ঘটে যাওয়া প্রায় 10 বছর আগের এক রাতে আমার সাথে দুটি ভৌতিক ঘটনা ঘটে, সেই ঘটনাটাই
তোমায় শেয়ার করছি, যদি সম্ভব হয় সকলকে পড়ে শুনিও। আমাদের বাড়ি বাঁশবেড়িয়া, আমার মামার বাড়িও বাঁশবেড়িয়াতে। আমাদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 15 মিনিটের। ঘটনাটা যখনকার, তখন আমাদের এদিকটা পুরোটাই গ্রাম। রাস্তায় এখনকার মতো এত আলো ছিল না। তখন মেন রোডে আলো থাকলেও ভেতরের রাস্তাগুলোতে আলো প্রায় ছিল না বললেই চলে। ছিল হয়তো অনেক দূরে দূরে একটা ডুম লাইট জ্বলত। ঘটনাটা যেই সময়ে, তখন আমি সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অনেকদিন ছুটি থাকতো, তাই একদিন আমার পাশের বাড়ির একটা দাদা বলল, বাড়িতেই তো বসে আছিস, আমার সাথে ক্যাটারিংয়ে কাজে যাবি, তোর হাত খরচও হয়ে যাবে। আমি কথাটা গিয়ে মাকে বললাম। মা বলল, ঠিক আছে যা। তো সেই কথা বলার সপ্তাহখানেক পর থেকেই আমি দাদার সাথে ক্যাটারিংয়ে কাজে যাচ্ছি। এইরকম প্রায় 2-4টে কাজ হওয়ার পর একদিন আমাদের কাজ পড়ে বাঁশবেড়িয়া থেকে অনেকটা দূরে, প্রায় 4-5টা স্টেশনের পর একটা জায়গায়। আমি এখানে আর জায়গার নামটা উল্লেখ করছি না, কিন্তু যে ভবনটাতে কাজটা পড়েছিল সেই ভবনটা ছিল এক কথায় অসাধারণ। একদিকটায় সুইমিং পুল, একদিকে বাচ্চাদের জন্য পার্ক এবং একদিকে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য পুরো একটা নির্জন পরিবেশ, অনেক গাছ এবং টেবিল চেয়ার পাতা। জায়গাটায় সেই রকম কোনো আলো নেই এবং মাঝখানটায় খাবারের স্টল বসানো হয়েছিল। আমার কাজ ছিল সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া এবং মাঝে মাঝে খাবারের স্টলে দাঁড়ানো। আমাদের কাজ শেষ হতে প্রায় রাত 1:10 মতন বাজে। তারপরেই আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। তারপরেই একটু ফ্রেশ হতে বাথরুমে যাই। তখন হঠাৎ করে মনে হলো আমার পাশের বাথরুমেও কেউ যেন গিয়েছে। দরজা খোলার আওয়াজ পেলাম এবং ছিটকানি দেওয়ার স্পষ্ট আওয়াজটা পেলাম। আমি ফ্রেশ হয়ে যখন 5 মিনিট পর বাথরুমের দরজা খুলে বাইরে বেরাতে যাব, দেখি বাইরে থেকে কেউ যেন আমার দরজাটা ছিটকানি টেনে দিয়েছে। আমি প্রচন্ড জোরে চিৎকার করছি, কেউ আছো, ছিটকানিটা খোলো। কিন্তু পাশের বাথরুম থেকে কেউ কোনো আওয়াজ দিচ্ছে না, কিন্তু বাথরুমে আমি জল পড়ার টপ টপ আওয়াজ শুনতে পাচ্ছি। আমি পাশের বাথরুমের লোককেও জোরে জোরে চিৎকার করে বলছি, দাদা আমার বাথরুমের ছিটকানিটা খুলে দাও, কিন্তু কেউ কোনো উত্তরই দিচ্ছে না। এবার আমি খুব ভয় পেলাম যে এখানে যদি আর কেউ না আসে তাহলে তো আমার এই বাথরুমেই আটকে মরতে হবে। আর তার থেকেও বড় কথা, আমি পাশের বাথরুম থেকে জল পড়ার আওয়াজ পেয়ে যাচ্ছি এবং মহিলাদের হাতের চুড়ির ছনছন আওয়াজও পাচ্ছি, কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছে না। এইভাবে আমি প্রায় 40 মিনিটের মতন বাথরুমে আটকে ছিলাম। তারপরে আমাদের ক্যাটারিংয়ের সব ছেলেরা বাড়ি যাওয়ার জন্য এক জায়গায় হলে আমাকে না দেখে সবাই আমার খোঁজ করে। তারপরে খুঁজতে খুঁজতে 2তলার বাথরুমের কাছে আসলে আমি ওদের গলার আওয়াজ পেয়ে চিৎকার করলে ওরা এসে দরজাটা খুলে দেয়। আমি বাথরুম থেকে বেরিয়ে আগে পাশের বাথরুমে যাই, কিন্তু দেখি বাথরুমটা পুরো ফাঁকা এবং শুকনো। আমি ওদেরকে সব কথা বলি এবং ওরা পুরো 2তলাটার সব ঘর খুঁজে দেখে, কেউ নেই। বলে যে এত রাতে কোনো মহিলা এখানে আসবে কি করতে, আর সব থেকে বড় কথা হচ্ছে সব গেস্ট বাড়ি চলে গিয়েছে। তা যাই হোক, অত কিছু না ভেবে সবাই মিলে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সেদিন ছিল আমার মামার মেয়ের জন্মদিন। আমি কাজে এসেছি। বাবা একটা কারখানায় কাজ করে। সেই সপ্তাহটা বাবার নাইট ডিউটি ছিল, তাই মা বিকালবেলা মামার বাড়িতে একা চলে গিয়েছিল। কথা ছিল রাতে আমি যখন কাজ থেকে বাড়ি ফিরবো তখন মাকে সঙ্গে নিয়ে তারপরে বাড়িতে যাব। তো আমরা সবাই যে যার রাস্তা ধরে আলাদা হয়ে যাই। শুধু আমি আর আমার পাশের বাড়ির ওই দাদাটা দুজনে একসাথে বাড়ি পর্যন্ত আসছি। দাদা পাড়ার কাছে এসে ওর বাড়ি চলে যায় আর আমি মামার বাড়িতে মাকে আনতে যাই। কিন্তু কিছুক্ষণ আগে ওই ভবনে আমার সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাটা নিয়ে আমার মনটা বিচলিত ছিল এবং খুব ভয়ও পাচ্ছিলাম। তাই ভয়টা দূর করবার জন্য আমি তখন আমার পকেটে থাকা ফোনটায় জোরে গান চালাই এবং টর্চটা জ্বালাই। এবার বলি,
আমার মামার বাড়ি যেতে গেলে একটা ফাঁকা পাঁচিল ঘেরা জায়গা পড়ে। বাবা দাদুদের মুখ থেকে শুনেছি ওটা নাকি অনেক বছর আগে কবরস্থান ছিল। শুনেছি তখন নাকি শুধুমাত্র যারা সুসাইড করে মারা যেত তাদেরই নাকি একমাত্র ওইখানে কবর দেওয়া হতো। তো আমি ওই পাঁচিল ঘেরা জায়গাটা থেকে 10 কি 20 হাতের মতন দূরে তখন হঠাৎ করে দুটো বিড়াল মারামারি লাগে এবং তারা বীভৎস স্বরে কাঁদতে থাকে। আমি যখনই সেই জায়গাটাতে এসেছি তখনই কোথার থেকে সেই বিড়াল দুটো আমার 2 পায়ে এসে লাফ মারে এবং আমার হাতে থাকা ফোনটা ছিটকে পড়ে যায়। অদ্ভুতভাবে বিড়াল দুটো যেন কোথাও উধাও হয়ে গেল। আমি অন্ধকারের মধ্যে আমার ফোনটা খুঁজে হাতে নিয়ে টর্চটা জ্বালানোর চেষ্টা করি, কিন্তু ফোনের ফ্ল্যাশ লাইটটা কোনোভাবে আর জ্বলছে না। আমি ভয়ে ভয়ে ওখান থেকে দৌড়ে মামার বাড়ি চলে যাই এবং সেখানে গিয়ে সবাইকে এই কথাগুলো বলি। তখন মামারা মাকে আর আমাকে সেই রাতে বাড়ি ফিরতে দেয়নি। শুভতা, এই ছিল আমার সাথে সেই রাতে ঘটে যাওয়া 2টি ভৌতিক অভিজ্ঞতা, বা বলতে পারো অস্বাভাবিক অভিজ্ঞতা। যদি ভালো লাগে তাহলে ঘটনা দুটো শেয়ার করো, আমার খুব ভালো লাগবে। তাহলে কেমন লাগলো আজকে আমাদের 115 নম্বর এপিসোডটা? আজ কিন্তু তোমাদের জন্য 2টি ঘটনা ছিল। আশা করছি তোমাদের ঘটনা দুটোই ভালো লেগেছে, ভয় লেগেছে। যদি ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ যারা ঘটনাটা শুনছো এপিসোডটাকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকো। আর তোমাদের কাছেও যদি এইরকম ইউনিক ভৌতিক ঘটনা থাকে তাহলে ঘটনাগুলো লিখে মেইল করে পাঠিয়ে দাও আমাদের কাছে। কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, প্রেতচক্র23@gmail.com মেইল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে ঘটনাগুলোকে ভয়েস রেকর্ড করো আমাদের কাছে পাঠাতে পারো। আর মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রর কোনো ঘটনার সত্যতা যাচাই করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করা, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এক নতুন এপিসোডে বৃহস্পতিবার ঠিক বিকাল 6:30টায় নতুন নতুন কিছু ভয়ঙ্কর ভৌতিক ঘটনার সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। আর সব শেষে যেটা বলবো, প্রথমে যে কথাটা দিয়ে আমরা শুরু করেছিলাম, তোমরা সবাই প্রতিবাদ করো, প্রতিবাদ গড়ে তোলো, যেন সেই নির্যাতিতা মেয়েটি তার যোগ্য প্রাপ্য সম্মানটা পায় আর দোষীরা শাস্তি পায়। নমস্কার।